আজকে যে কথা বলছিলাম, আজকে একটা স্পেশাল এপিসোড হতে যাচ্ছে, যেটা পরিচালনা করবেন আমাদের সহযোগী কামাল স্যার। তো কামাল কামাল সাহেবই আজকে ক্লাসে উপস্থিত নাই দেখতে পাচ্ছি। যাই হোক, হয়তো কোনো কারণে বিজি আছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ। বলতে না বলতেই আমাদের কামাল সাহেব চলে আসছেন। ওয়েলকাম কামাল সাহেবকে, অনেক বেশি অভিনন্দন আমাদের আজকের ক্লাসে। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাবছিলাম যে কি ব্যাপার, কামাল সাহেবই এখনো আসেননি। আজকে তো স্পেশাল এপিসোড আছে কামাল সাহেবের। আমি আসলে গোসল করতেছিলাম আর কি, গোসল করে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। রায়হান ভাইরে আমরা পাই না, কিন্তু রায়হান ভাইরে অনেকদিন পরে পাইছি। আজকে এই কামাল গত ক্লাসে আমার একটা কাজ ছিল আর কি, এই কারণে উপস্থিত হতে পারি নাই। আজকে কামাল সাহেব আছে তো একটা স্পেশাল এপিসোড নিয়ে, এই জন্য রায়হান আগে আগে চলে আসছে। মাশাআল্লাহ, খুশি হইলাম শুনে। না স্যার, চেষ্টা করি সবসময় থাকার, যখন ফ্রি থাকে অবশ্যই থাকি আর কি। হ্যাঁ রাইট, যে দিনগুলোতে ফ্রি থাকতে পারি না, ওই দিনগুলোই প্রবলেম পড়ে যায়। বুঝতে পারছি। আমি জানি রায়হান অনেক বেশি আন্তরিক। আসলে জব করার পাশাপাশি আর যেহেতু এর অনেক অনেক সময় সন্ধ্যার পরও ইয়াতে থাকতে হয়, অফিসে থাকতে হয়, সেই হিসাবে চাইলেও ইচ্ছা মতো মানে আমাদের প্রত্যেকটা ক্লাসেই ওভাবে অংশগ্রহণ করতে পারে না। যাই হোক, এরপরেও যতটুকু সময় পাই দ্রুত আসে, মাঝে মধ্যে ট্রান্সপোর্টে থেকেও আসে, বাসে থেকে হাতে হাতেও ক্লাসে আসে। এটা আমরা জানি রায়হানের আন্তরিকতা, মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা কামাল সাহেব শুরুতে কি আপনার এপিসোডটা দিয়ে শুরু করতে চাচ্ছি, নাকি আপনি আমাদের ক্লাস শেষে আপনার এপিসোড পরিচালনা করবেন, কোনটা ভালো হবে? আমার মনে হয় শেষের দিনে বেটার হয়, কারণ হচ্ছে শুরুতে যে মানে একটা মাঝখান থেকে গ্যাপ পড়ে যাবে, কিন্তু এখন যদি আমি এটা করাই তাহলে এক্সরে ক্লাস করালে যখন ক্লাস আমারটাই মনোযোগী থাকবে, ওইটা থাকবে না। কিন্তু ব্যাপার হচ্ছে এখন মাশাআল্লাহ সবাই অ্যাক্টিভ আছে, শেষে যদি আবার উপস্থিতি কমে যায়, দুই বিষয়টাই মাথায় রাখতে স্যার, হবে। সেটাই ভালো হবে। যারা ডেডিকেটেড তারাই শেষে থাকবে এবং তারাই টিপগুলা নেওয়ার মতো যোগ্য, আর যারা থাকবে না তারা তো আসলে যোগ্য না, আমি যেটা মনে করি পার্সোনালি। কারো উদ্দেশ্য করে কিছু বলি নাই স্যার। আর এখানে এই মুহূর্তে যারা কানেক্টেড আছে সবাই ডেডিকেটেড, আর সবাই অ্যাক্টিভ, আর সবাই নিয়মিত এই মুহূর্তে যারা আছে, ঠিক আছে। আর যারা অনিয়মিত তারা আজকে অনেকেই নাই, ব্যাপার না। আমাদের উপস্থিতি ডাজ নট ম্যাটার। আমাদের ব্যাপার হচ্ছে যে অ্যাক্টিভ যদি একটা পার্সনও থাকে সেটাই আমাদের জন্য এনাফ, ঠিক আছে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা এপিসোডই যেহেতু অনলাইনে যাচ্ছে, এবং সেই হিসাবে একদম লাইভ ক্লাসে উপস্থিতি ডাজ নট ম্যাটার। এরপরেও যারা মানে লাইভ ক্লাসের গুরুত্ব বুঝেন তারা ঠিকই ক্লাসে থাকেন, যেটা এখনো বাস্তব প্রমাণ যারা এই মুহূর্তে আমাদের সাথে কানেক্টেড আছে। আলহামদুলিল্লাহ, এটা কোনো ব্যাপার না। আমরা রায়হান সাহেব যে পরামর্শ দিয়েছেন, আসলে এইটাও অনেকটা লজিক্যাল। তো এক্ষেত্রে কামাল সাহেবও যেটা বললেন সেটা হচ্ছে যে এক্সেলের ক্লাস যেহেতু চলছে, ক্লাসের মাঝে যেন কোনো বিরতি না পড়ে, এই জন্য আগে আমরা ক্লাসটা করে নিতে পারি। তারপর রায়হান সাহেব যেটা বললেন সেটা হচ্ছে আজকের ক্লাসের স্পেশাল আকর্ষণটা শেষ দিকেই থাকুক। তারা শেষ পর্যন্ত আমাদের সাথে আছেন, তারাই ওই টিপসগুলো পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা ধারাবাহিক ক্লাসের নেই। আজকে আমরা লেকচার 16-17, তাই না? আমরা গত ক্লাসের লেকচার কত পর্যন্ত করিয়েছিলাম? 16 পর্যন্ত, এবং অলরেডি আমরা লেকচার 16 পর্যন্তই আমাদের ইউটিউবে আপলোডও দিয়ে দিয়েছি। যারা আপলোড চাচ্ছিলেন তাদের জন্য সহজ হবে,
যারা গত ক্লাস মিস করেছেন অথবা কোনো কারণে গত ক্লাস বুঝতে কষ্ট হচ্ছে, তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের আপলোডকৃত ক্লাসগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, আমাদের সবগুলো ক্লাসই অলরেডি আমরা আপডেট দিয়ে দিয়েছি। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের শেষ ক্লাস লেকচার 17 করাবো ইনশাল্লাহ। আর আজকের মধ্য দিয়ে এক্সেলের ক্লাস আপাতত শেষ হবে। যদিও আমি শুরুতেই বলে নিচ্ছি যে এক্সেল খুব ব্যাপক বিষয়। এক্ষেত্রে আমরা যে 5-6টা ক্লাস করিয়েছি, এই 5-6টা ক্লাসে আসলে হয়তো সবগুলো বিষয় আমরা তুলে ধরতে পারিনি, কারণ সময়ের কিছু সীমাবদ্ধতা আছে, তাই না? তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একদম শুরু থেকে মানে এক্সেলের ABCD মানে বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি অলরেডি, এবং আজকের ক্লাসেও হবে। আশা করি যারা মাইক্রোসফট এক্সেলে আরও বেশি জানতে আগ্রহী, আরও জানতে আগ্রহী, তারা ইনশাল্লাহ একটু অনলাইনে গাড়াগাড়ি করলেই অনেক ভালো জানতে পারবে। ঠিক আছে, কারণ যাদের বেসিক আছে তারা অনলাইনে গাড়াগাড়ি করলে অ্যাডভান্স বা প্রফেশনাল বিষয়গুলো খুব ইজিলি ইনশাল্লাহ ক্যাচ করতে পারবেন। তো আচ্ছা, এক্সেলের বিষয়ে আমি কিছু বলবো। হ্যাঁ বলছি, আমার কথাটা শেষ করে নেই। সেটা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলে আমি চাইলে প্রায় 2-3 মাস শুধু মাইক্রোসফট এক্সেলে ক্লাস করাতে পারি। হ্যাঁ, এরকম অনেক বিষয় আছে এক্সেলে। তো এবং প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় আছে যেগুলো হয়তো মানে এত কম সময়ে এত সবগুলো করানো সম্ভব না। সেক্ষেত্রে যারা এক্সেলে এক্সপার্ট হতে চান তাদের জন্য আমার বিশেষ পরামর্শ হচ্ছে যে আমি যে বেসিকটা করিয়েছি, এই বেসিকটা জানা থাকলে আপনারা যেমন অ্যাডভান্স লেভেলের এক্সেলের বিভিন্ন গাণিতিক ফাংশন নিয়েও কাজ করতে পারবেন, এবং অনলাইনে গাড়াগাড়ি করলে এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি অনলাইনে বেশ কিছু পেড কোর্স আছে যেগুলো আমার কাছে মোটামুটি অনেকগুলো লিঙ্ক আছে। যারা এক্সেলে আরও বেশি একদম এক্সেল বিশেষজ্ঞ হতে চান, স্পেশালিস্ট হতে চান, তাদের জন্য আমার পক্ষ থেকে বেশ কিছু কোর্সের কালেকশন আছে। আপনারা চাইলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে ভিডিও টিউটোরিয়ালগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবেন, অথবা ওখান থেকে সরাসরি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এটা হলো যারা মানে এক্সেল রিলেটেড ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য অ্যাডভাইস আমার পক্ষ থেকে। কারণ আপনি যখন এক্সেল রিলেটেড ফ্রিল্যান্সিং করবেন তখন আপনাকে এক্সেল স্পেশালিস্ট হতে হবে। এক্সেলের উপর আপনার বিশেষ পারদর্শিতা থাকতে হবে। অ্যাডভান্স এবং প্রফেশনাল লেভেলের যেই বিষয়গুলো আছে এগুলো খুঁটিনাটি জানা থাকবে। আমরা আমাদের আজকের ক্লাসে আমাদের যে লেকচার শিট আছে বা লেকচার শিডিউল আছে, এই শিডিউলের বাইরে কয়েকটা বিষয়ের ধারণা দিতে চেষ্টা করব, যে আপনারা ওই বিষয়গুলো পরবর্তীতে ঘাটাঘাটি করে জেনে নেবেন। তো যাই হোক, আমি আমার ধারাবাহিক ক্লাস শুরু করব এবং আমাদের লেকচার শিটের যে শিডিউল আছে সেই শিডিউল মাফিক আজকের ক্লাসটা শেষ করব। তার আগে কামাল সাহেব কি যেন বলতে চেয়েছিলেন আমাদের উদ্দেশ্যে, আমরা তার মতামত নিচ্ছি ইনশাআল্লাহ। কামাল সাহেব, এবার আপনি বলুন কি যেন বলতে চাচ্ছেন। হ্যাঁ, মানে আপনি যেগুলো বলছেন ঘুরায় ফিরে হচ্ছে আমারও সেম কথাই। কারণ হচ্ছে আপনি যেগুলো শিখেছেন এগুলো হচ্ছে মূলত এক্সেলের প্রধান কাজ। আর এই ফর্মুলাগুলো ইউজ করে কিন্তু বড় বড় আপনার প্রজেক্ট করা যাবে। হ্যাঁ, প্রজেক্ট করতে হবে। বড় বড় প্রজেক্ট করতে গেলে এই ফর্মুলাগুলোই ইউজ করব। একদম বেসিক বিষয়। যেমন আমরা ক্লাস 9 থাকতে কিছু অঙ্ক করছি, বীজগণিতের অঙ্ক, কিন্তু মানে ঘুরাই ফিরে সেই স্কয়ার বি স্কয়ারের মধ্যেই থাকে। মানে বলতে গেলে এটা এক্সেলের সেমই, মানে যে ফর্মুলাগুলো এখন ইউজ করা হয়েছে এগুলোই থাকবে। আর এগুলোই যদি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে বড় বড় আপনার প্রজেক্ট যাই আছে না কেন সামনে সবই সলিউশন করতে পারবেন ইজি করে ইনশাআল্লাহ। তা এইগুলো যেগুলো আপনি ইউটিউবে সার্চ দিয়ে রাখছেন, আপলোড দিয়ে রাখছেন, কেউ যদি ভুলেও যায় এটা দেখে দেখে সবাই চেষ্টা করবেন মানে সলভ করার জন্য আর ফর্মুলাগুলো ইউজ করার জন্য। আপনি যদি না করেন, আপনারা যারা আছেন, এক্সেল এমন একটা জিনিস মানে অঙ্ক যেমন না করলে সূত্র ভুলে যাই, সেম এটাও কিন্তু এক্সেলের কাজ না করলে আপনারা আবার ভুলে যাবেন। এক্ষেত্রে বলে রাখি যে যেই ইউটিউবে দেওয়া হয়েছে, যে আপলোড করে দেওয়া হয়েছে, সবগুলোই আপনার চেষ্টা করবেন দেখার জন্য, বারবার দেখে দেখে নিজে নিজে ট্রাই করবেন এবং ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করে আপনার কালেকশনে রেখে দিবেন। দেখে দিবেন, এটা হচ্ছে বেস্ট অপশন আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত
দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য দিয়েছেন আমাদের কামাল সাহেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী আপনারা এর উপর মানে গুরুত্ব দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা নিয়মিত ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা যে ক্লাস আজকে করাবো লেকচার 17, তার আগে আমি স্ক্রিন শেয়ার হয়েছে, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা করব লেকচার লেকচার 17। আচ্ছা, লেকচার 17-তে আমরা যেই টপিকগুলো নিয়ে কথা বলবো, আমি টপিকগুলো এক নজরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে ক্লাস বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আজকের লেকচারে আমরা লেকচার 17 দেখতে পাচ্ছেন, এস্টিমেট ইলেকট্রনিক বিল, অর্থাৎ ইলেকট্রনিক বিল কীভাবে নির্ণয় করতে হয় এক্সেল ইউজ করে। তারপরে টু ওয়ার্ক উইথ কমিশন, অর্থাৎ কমিশন নির্ণয় করা, ঠিক আছে, কীভাবে কমিশন নিয়ে কাজ করতে হয় এই বিষয়টা আমরা দেখব। তারপর ইনকাম ট্যাক্স, কীভাবে ইনকাম ট্যাক্স নির্ণয় করতে হয় এই বিষয়গুলো দেখব। তারপরে কিছু বেসিক বিষয় দেওয়া আছে, এই বিষয়গুলো আমরা আজকে কাজ করব। প্রথমে আমরা করব এস্টিমেট ইলেকট্রনিক বিল, অর্থাৎ কীভাবে ইলেকট্রনিক বিল নির্ণয় করতে হয়। ইলেকট্রনিক বিল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে যে বিল নির্ণয় করতে হয় মূলত বেসিক মানে টোটাল বেসিক যে ইউনিট, ইউজেস ইউনিট, এই ইউনিট ব্যবহৃত ইউনিটের উপর ডিপেন্ড করে। এখন সবার ইউনিট প্রতি কস্ট কিন্তু এক না, এক একজনের ইউনিট প্রতি কস্ট এক এক রকম। যার যে যত বেশি পরিমাণ ইউনিট ব্যবহার করবে তাদের ইউনিট প্রতি কস্টটাও বেড়ে যায়। এখানে অনেক এই লেকচার শিটটা যেহেতু অনেক আগের, সেই হিসাবেই এখানে কাল্পনিকভাবে একটা সূত্র মানে কন্ডিশন দেওয়া আছে যে ইফ ইউজেস ইউনিট স্মলার ইকুয়াল 200, দেন পার ইউনিট কস্ট হবে 1 টাকা মানে 75 পয়সা। অর্থাৎ কেউ যদি 200 অথবা 200-র নিচে ইউজ করে, স্মলার ইকুয়াল 200 অথবা 200-র নিচে যদি কেউ ইউনিট ব্যবহার করে, তার ইউনিট প্রতি দিতে হবে 1 টাকা 75 পয়সা করে। আর ইফ ইউজেস ইউনিট স্মলার ইকুয়াল 400, দেন পার ইউনিট কস্ট হবে 2.50 টাকা। অর্থাৎ কেউ যদি 400 অথবা 400 নিচে, অর্থাৎ 200 থেকে 400-র মধ্যে যদি কেউ ইউনিট ব্যবহার করে, তার ইউনিট প্রতি কস্ট হবে 2 টাকা 50 পয়সা, ঠিক আছে। তারপরে এইগুলো কিন্তু অনেক, এখন কিন্তু ইউনিট প্রতি কস্ট 5-6 টাকা আরও বেশি, ঠিক আছে। এখন জাস্ট আগের যেই মানে কন্ডিশন দিছিলাম লেকচার শিটে, আমরা আমাদের ক্লাসটা বোঝার সাথে লেকচার শিটটাই ফলো করছি। এই লেকচার শিট মতো কন্ডিশন পারলে পরে আমরা যে কোনো কন্ডিশন দিয়েই অঙ্ক করতে পারবো। ইফ ইউজেস ইউনিট স্মলার ইকুয়াল হচ্ছে 500, দেন পার ইউনিট কস্ট হবে 3.00। অর্থাৎ কেউ যদি 500 বা 500 নিচে ইউনিট ব্যবহার করে, তার ইউনিট প্রতি কস্ট হবে 3 টাকা করে। আর কেউ যদি 500, ইফ ইউজেস ইউনিট গ্রেটার দেন 500, পার ইউনিট কস্ট হবে 3.50। কেউ যদি 500-র উপরে ইউনিট ব্যবহার করে, তার ইউনিট প্রতি দিতে হবে 3 টাকা 50 পয়সা। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা মূলত করবো। এক্ষেত্রে আমরা ইফ ফর্মুলা ইউজ করবো, ইফ ফাংশন। ইফ ফাংশন আমরা ম্যানুয়ালি টাইপ করেও দিতে পারি, অথবা আমরা ওই ইফ ফাংশন থেকেও করতে পারি। আমরা ইফ ফাংশন থেকেই মূলত আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এক্ষেত্রে প্রথমে ডাটা টাইপ করে ফর্মুলা সেট করতে হবে। তো আমরা প্রথমে ডাটা টাইপ করি। প্রথমে আমরা নির্ণয় করব হচ্ছে ইলেকট্রনিক বিল নির্ণয়। বিল বড় করে দিচ্ছি।
এজন্য একটা ডাটা টাইপ করতে হবে, বিভিন্ন কাস্টমারদের নাম। নেম মানে কাস্টমারদের নেম, তারপরে মিটার নাম্বার, তারপরে হচ্ছে ইউজেস ইউনিট। তারপরে হচ্ছে বিল বা অ্যামাউন্ট, আমরা যে বিলটা নির্ণয় করব এইটা। আমরা আপাতত 4 জনের নাম দিলাম। ধরেন আমরা এখানে যে নাম আছে সেটি দিলাম, মনি, মুক্তা, মানি, মিটার নাম্বার কাল্পনিকভাবে দিলাম। এগুলো আসলে শিখার বিষয় না, জাস্ট এগুলো হচ্ছে মানে জাস্ট টাইপিং এর ব্যাপার। আমরা শুধু টাইপ করলাম ডাটা। ইউজেস ইউনিট কাউকে দিলাম ধরেন 75 ইউনিট, বা ধরেন 80-82 ইউনিট। একজনকে দিলাম ধরেন 150 ইউনিট, আরেক দিলাম 250 ইউনিট, আরেক দিলাম 350 বা 356, আরেকজনকে দিলাম ধরেন 500 ওভার দিই 750 ইউনিট। আরেকটা নাম অ্যাড করে দিতে হবে। এবার হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিলটা নির্ণয় করব। বিল করার ক্ষেত্রে আমাদের সূত্র অনুযায়ী আমাদের ফর্মুলা সেট করতে হবে। এক্ষেত্রে আমরা ইফ ফাংশন ইউজ করব। যে ইফ ফাংশন এখানে কার্সর রেখে এফএক্স এ গিয়ে ইফ দিলাম, ওকে। লজিক্যাল টেস্ট সেট করব আমাদের ইউজার্স ইউনিটের উপর ডিপেন্ড করে। ইউজার্স ইউনিট স্মলার ইকুয়াল যদি হয়, এতদিন কিন্তু আমরা গ্যাটার ইকুয়াল নিয়ে কাজ করছি, আজকে কিন্তু স্মলার ইকুয়াল নিয়ে কাজ করছি। হ্যাঁ না যে কথা বলছিলাম যে আমরা এতদিন কিন্তু গ্যাটার ইকুয়াল নিয়ে কাজ করছি, আজকে সব স্মলার ইকুয়াল 200। এটা কিন্তু কোত্থেকে নিলাম, এই যে বেসিক্স ইউজেস ইউনিট স্মলার ইকুয়াল 200 মূলত আপনাদের যে লেকচার শিট আছে, লেকচার শিটের এই কন্ডিশন অনুযায়ী যে ইফ টোটাল ইউজেস স্মলার ইকুয়াল যদি হয় 200, দেন ইউনিট কস্ট হবে 1.75 টাকা। অর্থাৎ ইউজেস ইউনিট আবার ইউজেস ইউনিটের ঘরে ক্লিক ইনটু মানে হলো স্টার মার্ক, এরপরে আমরা দিব কত 1.75, অর্থাৎ 1.75 দিয়ে গুণ হবে বেসিক ইউনিটকে, ইউজেস ইউনিট। এবার কাজটার নিচে রাইখা
কাজটা নিচে রেখে আমরা কি করতে হবে, ওই আবার ইফ নিতে হবে। আবার টু ইউজেস ইউনিট স্মলার ইকুয়াল যদি হয় 200 পরে হতো 400, তাই না? 400, তাইলে ইউজেস ইউনিটটা ইনটু হবে 2.5 সূত্র অনুযায়ী, আপনাদের লেকচার শিট অনুযায়ী। তারপর কার্সর রাইখে আবার ইউজেস ইউনিট যদি স্মলার ইকুয়াল হয় 500, তাইলে ইউজেস ইউনিটটা গুণ হবে কত দ্বারা, ইনটু হবে 3.00। কার্সর নিচে রাইখা আবার যদি বেসিক ইউনিট হয়, এবার গ্রেটার দেন 500, মানে বেসিক ইউনিট যদি, ও সরি, আমাদের তো মূল কন্ডিশন ছিল 500 পর্যন্তই, তাই না? আমরা আর আগেই আমাদের সূত্র অ্যাপ্লাই করতে পারতাম, ভুলে গেছি। আচ্ছা, যেহেতু আমরা আবার ভুলক্রমে আমাদের কন্ডিশনটা বাড়ায় ফেলছি, এবার আপাতত বাড়ায় ফেলি, তারপর আমি আবার প্রয়োজনে আবার লেকচার শিট অনুযায়ী দেখাচ্ছি। আবার ধরেন বেসিক ইউজেস ইউনিট যদি হয় স্মলার ইকুয়াল, এবার হচ্ছে 550 বা 600, তাইলে বেসিক ইউনিটটা ধরুন ইনটু হবে 4.5 দিয়ে। আর যদি কন্ডিশন ব্রেক করে, অর্থাৎ সবশেষে যদি 600-র উপরে ইউনিট ব্যবহার করে, তখন ভ্যালু ফলস হবে, বেসিক ইউনিট ইনটু ধরেন 5.7, এই 5.7 দিয়ে গুণ হবে। এবার ওকে দিলে অনুরূপ রেজাল্ট হয়ে যাবে। এটা হলো আমাদের বিল নির্ণয় করার সূত্র, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলেও সমস্যা নেই, আমি এটা আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি বিষয়টা আবার দেখাচ্ছি। এখানে কার্সর রেখে এফএক্সে গিয়ে ই ফাংশন নিয়ে ওকে, বেসিক মানে ইউজেস ইউনিট স্মলার ইকুয়াল যদি হয় 200, তাহলে ইউজেস ইউনিটে ইনটু হবে 1.75 দিয়ে, 1.75 দিয়ে কার্সর নিচে রেখে আবার বেসিক ইউজেস ইউনিট স্মলার ইকুয়াল যদি হয় 400, তাহলে ইউজেস ইউনিটে গুণ হবে 2.5 দিয়ে, কার্সর নিচে রেখে আবার বেসিক ইউনিট স্মলার ইকুয়াল যদি হয় 500, দেন ইউজেস ইউনিটে গুণ হবে 3.00 দিয়ে। আর যদি কন্ডিশন ব্রেক করে, এবার একদম হুবহু লেকচার শিট অনুযায়ী করতেছি, যদি কন্ডিশন ব্রেক করে 500-র উপরে যদি চলে যায়, তাহলে বেসিক ইউনিটে ইনটু হবে কত দিয়ে, 3.5 দিয়ে। এবার ওকে দিলে ডান, পারফেক্ট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা রেসপন্স করেন। ইলেকট্রিক বিল কিভাবে নির্ণয় করতে হয় ইফ ফাংশন ইউজ করে, আপনারা বুঝতে পেরেছেন তো, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম। মিথুন সরকার আজকে আছেন না? আপনার ট্রেনিং শেষ হয়ে গেছে নাকি ট্রেনিং এ থেকেই আছেন? হ্যাঁ, না ট্রেনিং শেষ হয়েছে, আমি এখন যোগদান করতে কাজে। আচ্ছা, ওয়াহিদুল ভাইও যোগদান করছেন, তাই না? জি স্যার, আমি আছি, আমার ট্রেনিং ছিল না, আর যদি একদিন অ্যাটেন্ড করতে পারি না, আপনাদেরকে আবারও নিয়মিত পাবো আশা করি, সেই হিসাবে আমরা অনেক বেশি উল্লসিত, আনন্দিত। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে আবার পুনরায় আমাদের কাছে ফিরে আসার জন্য। তো যাই হোক, আমরা এতক্ষণ যাবত যেই বিষয়গুলো বিদ্যুৎ বিলে এটা তো তৈরি করা হয়েছে, কিন্তু বিদ্যুৎ বিলে তো আরো কিছু কন্ডিশন থাকে, পূর্ণাঙ্গ হইল না। হ্যাঁ, দেখছেন নি, বিদ্যুৎ অফিসের লোক আছে, তারা জানে যেখানে আরো কিছু থাকে। জাস্ট আসলে ইলেকট্রনিক বিল আপনারা যারা বিদ্যুতের অফিসে যেটা নির্ণয় করেন,
এটা কি এখনো ম্যানুয়াল করেন নাকি সফটওয়্যারই করে, তাই না? আপনাদের Software এ করে। সফটওয়্যার ইউজ করেন না বিদ্যুৎ বিল নির্ণয়ের ক্ষেত্রে? জি স্যার, হুম হুম। জি স্যার। এখানে আরো বেশ কিছু বিষয় আছে, শুধুমাত্র ইউজেস ইউনিটের উপর ডিপেন্ড করে না, তাই না? আর এখন ইউনিট প্রতি কস্ট জি। কত আপনারা তো ভালো বলতে পারবেন। ইউনিট প্রতি এখন ইউনিট প্রতি হচ্ছে লাইফলাইন যেটা মানে আপ টু 50 ইউনিট হচ্ছে 3 টাকা 84 পয়সা। আচ্ছা এরপরে হচ্ছে 50 থেকে 200 ইউনিট হচ্ছে 4 টাকা 25 পয়সা। তারপরে হচ্ছে এর উপরে হচ্ছে 5 টাকা। এরপর আবার আছে আবার আলাদা ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ আবাসিক আছে আলাদা, সেচের জন্য আলাদা, বাণিজ্যিক আলাদা, শিল্পতে আলাদা। অনেকগুলো ব্যাপার আছে। রাইট। এখন আমাদের লেকচার শিটে শুধুমাত্র মানে আসলে ইলেকট্রনিক বিল তো শুধুমাত্র ইউজেস ইউনিটের উপর ডিপেন্ড করে না, কারণ আরো অনেকগুলো ব্যাপার আছে। তারপরে এটার সাথে তারপরে ব্যাড আছে, ব্যাডের একটা ব্যাপার আছে। তারপরে তো আপনারা অনেক অপ্রাসঙ্গিক বিল আমাদের কাছ থেকে আদায় করেন। সেটা হচ্ছে হ্যাঁ স্যার। সেটা হচ্ছে মিটার ভাড়া। আমরা শুরুতেই মিটার কিনে নেই, এরপরে প্রতি মাসে আমাদের মিটার ভাড়া নেন, তারপরে আর কি কিনেন। আমার এটা আসলে সঠিক না স্যার। তাই মিটার আপনার কিনে নেন, এটা সঠিক না স্যার। তাই আচ্ছা আচ্ছা, যাই হোক, জি, স্যার। অনেকে কমপ্লেন আছে বিদ্যুৎ বিলের প্রতি, যে আমাদের মিটার ভাড়া, এই চার্জ ওই চার্জ, কত ভ্যাট বুট মিলিয়ে আমাদের মানে গলা কাটেন কত দিক পাবে। ঠিক আছে, আজকে সুযোগ পাইছি বিদ্যুৎ অফিসের লোককে কথা শোনানো। ডোন্ট মাইন্ড। হ্যাঁ ওয়াহিদুল ভাই, আমরা মজা করতেছি, ঠিক আছে। যাই- না না স্যার, বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে কি, আমি কিন্তু খুব একটা ভালো বুঝতেছি না, কারণ হঠাৎ করে আসছি তো, অনেকগুলা ক্লাস আমার মিস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তবে মানে বেসিকটা বুঝতে পারতেছি আর কি, যে আসলে এটা একটা ভুল হচ্ছে, কারণ আমরা তো বিল করি। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। আপনি এক্সেলের মানে কোনো ক্লাসই কি করেননি আগের, মিথুন ভাই? প্রথম কাজটা করছিলাম ও এই জন্যই, কারণ এই ফাংশনটা একটা মোটামুটি বেশি জটিল বলবো না, কারণ মোটামুটি জটিল বলা যায়, একটা কিন্তু শেখার মতো না। শেখার মতো একটা সূত্র হচ্ছে এই ফাংশন, যেটা আমরা মানে ধারাবাহিকভাবে করে আসছিলাম। তো যারা ধারাবাহিক ক্লাসে উপস্থিত ছিলেন তাদের জন্য বিষয়টা সহজ, আর যাদের মিস হয়েছে তাদের জন্য অনেকটা কঠিন। তো এই ক্ষেত্রে আমি দেখি ইউটিউব দেখে, ইউটিউবে আপনি ক্লাসের ভিডিওগুলো দেখে একটু কভারেজ করুন। হ্যাঁ পারবেন ইনশাল্লাহ, ব্যাপার না। লেকচার শিট আছে, তারপরে হচ্ছে আমাদের ইউটিউবের যে ভিডিওগুলো আছে এগুলো দেখলে কভার হয়ে যাবে, ব্যাপার না ইনশাল্লাহ। সবগুলো লেকচার, প্রত্যেকটা লেকচারই দেখা গেছে যে আমি একটু কাট সাট করে এডিটিং করে মানে চেষ্টা করছি ভিডিও ডিউরেশন কমানোর, যার কারণে প্রত্যেকটা ক্লাসেই আমি যদিও লাইভ ক্লাসে 1-2 ঘন্টা মানে ক্লাস নেই, কিন্তু ওখানে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টার নিচে এরকম ভিডিও আপলোড করি কাটসাট করে, যাতে যারা ভিডিও দেখেন অনলাইনে তাদের জন্য সময়টা বেঁচে যায়। এই জন্য সবগুলো ক্লাস মানে 4-5টা ক্লাস দেখলে ইনশাল্লাহ 4-5 ঘন্টা হলে তো আপনারা পিছনের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে দেখবেন এখন যে ক্লাসটা করাচ্ছি এই ক্লাসগুলো আপাতত আপনারা যারা গত ক্লাসগুলোতে যারা অ্যাটেন্ড করতে পারেননি তারা আপাতত আজকের ক্লাসটা ফলো করতে থাকেন, পরবর্তীতে পিছনের ক্লাসগুলো দেখলে এই ক্লাসগুলো বুঝে যাবেন ইনশাআল্লাহ। যারা আজকে মানে ধারাবাহিকভাবে ক্লাস করতেছেন, যেমন মেহেরুন্নেসা, মাহবুব আলম, নাহিদ, আদিত্য দাস, জয়, আপনারা বলুন আজকে যে ইলেকট্রিক বিল নির্ণয়ের যে বিষয়টা দেখাইলাম আপনারা বুঝতে পেরেছেন তো, তাই না? কোন এই ফাংশনটা ও হ্যাঁ ওয়াহিদুল ভাই একটু মিউট করে নেবেন, হ্যাঁ নয়েজ হচ্ছিল মেবি। আচ্ছা যাই হোক, আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে ইলেকট্রনিক বিল নির্ণয়ের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে, যেমন মিটার চার্জ, তারপরে ভ্যাট, তারপরে আরও অনেক চার্জ থাকে। আবার নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে তখন আবার আলাদা একটা চার্জ নির্ধারণ করা থাকে, যে এই চার্জটা অ্যাড হয় বিলের সাথে, অনেক ব্যাপার থাকে। আর আমরা তো ম্যানুয়ালি দেখালাম, মূলত যে কথা বলছিলাম যে ওনারা আসলে সফটওয়্যার ইউজ করেন, যে সফটওয়্যার দিয়ে, কারণ
লক্ষ লক্ষ গ্রাহকদের হিসাব কিন্তু এক্সেলে ম্যানুয়ালি করা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক রিস্কি ব্যাপার, কারণ ভুল হওয়ার সম্ভাবনা থাকে ম্যানুয়ালি করলে। এক্ষেত্রে সফটওয়্যার ইউজ করলে এই কাজগুলো সহজ হয়ে যায়। আপনারা জেনে অবাক হবেন, ওনারা যে সফটওয়্যারটা ইউজ করেন সেই সফটওয়্যারটার কিন্তু এক্সেল বেস, মানে এক্সেলের সূত্র কিন্তু ওখানে অ্যাপ্লাই করা হয় ওই সফটওয়্যারটা নির্মাণের ক্ষেত্রে, ঠিক আছে। তো এক্ষেত্রে এর জন্য এক্সেলের ম্যানুয়াল যে বিষয়গুলো, কন্ডিশন, ফর্মুলা, ফাংশন কীভাবে অ্যাপ্লাই করতে হয়, এই বেসিক বিষয়গুলো জানা থাকলে আপনারা পরবর্তীতে এই ধরনের সফটওয়্যারও তৈরি করে ফেলতে পারেন মাইক্রোসফট এক্সেলের কন্ডিশন ইউজ করে। প্রোগ্রামিং এ যারা আছে, প্রোগ্রামিং এ তাদের জন্য এই সূত্রগুলো খুব জরুরি। এগুলো প্রোগ্রামিং এ খুব বড় একটা অংশ জুড়ে আছে। আর এইগুলো ছাড়া প্রোগ্রামিং বলা যায় যে আপনি কমপ্লিট করতে পারবেন না, কারণ হবে না। হ্যাঁ, রাইট। রায়হান, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা নিশ্চয়ই জানেন, এরপরেও বলছি যারা জানেন না, যে কিন্তু ওয়েব পেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপে এক্সপার্ট আমাদের রায়হান সাহেব। তিনি বর্তমানে রানিং বিভিন্ন প্রজেক্টের সাথে ইনভলভ আছেন। যিনি ওয়েবসাইট ডেভেলপ করেন এবং ওয়েবসাইট তৈরি করেন। তো সেই হিসাবে তিনি জানেন আসলে এই যে বিষয়টা, আমি যে বিষয়গুলো বললাম, যে এক্সেলের যে সূত্র, ফর্মুলা, ফাংশনগুলো আছে, এইগুলো আপনারা যারা ওয়েব পেজ ডিজাইন করবেন, প্রোগ্রামিং করবেন, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অনেক বেশি এসেনশিয়াল, অনেক বেশি দরকারি, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এবং এই বিষয়গুলোই পরবর্তীতে আপনাকে অনেক বেশি হেল্প করবে ওয়েব পেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে। বিশেষ করে আপনারা যখন লারাবল ইউজ করে সফটওয়্যারগুলো, ডাইনামিক সফটওয়্যার তৈরি করবেন, এক্ষেত্রে প্রোগ্রামিংয়ের অনেক ব্যাপার আছে, সেই বিষয়গুলোতে এই মাইক্রোসফট এক্সেলের এই ছোটোখাটো বিষয়গুলো অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রায়হান সাহেব, আলহামদুলিল্লাহ, গত ক্লাসে বলতে থাকতে পারছে একটা গভর্নমেন্ট কাজের মিটিং ছিল আর কি। এক সপ্তাহের একটা কাজ আমার বর্তমান যার বাজেট দেওয়া হয়েছে 32 লক্ষ টাকা। তাই মানে 32 লক্ষ টাকার একটা 32 লক্ষ টাকার ওই প্রজেক্টটা এখন আপনি করবেন, তাই তো? আপনারা মানে আপনার টিম? জি স্যার, জি। ডিজাইনটা আমি করবো, ডিজাইনটা আমি করবো, আর ব্যাকএন্ডের কাজটা স্যার করবো আর কি। গুড, বেস্ট অফ লাক। দেখছেন যে ওয়েব পেজ ডিজাইনের যে কি পরিমাণ ডিমান্ড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওনারা একটা ওয়েব পেজ তৈরি করবেন প্রোগ্রামিং সহ, যেটার মূল্য নির্ধারণ করা হয়েছে 32 লক্ষ টাকা। ক্যান ইউ ইমাজিন ইট? ঠিক আছে, যে একটা ওয়েব পেজ তৈরি করবেন 32 লক্ষ টাকার প্রজেক্ট, ঠিক আছে। এবং আমার কাজ হচ্ছে এক সপ্তাহ, সর্বোচ্চ এক সপ্তাহের কাজ। সর্বোচ্চ এক সপ্তাহের কাজ, এই 32 লক্ষ টাকার কাজ সর্বোচ্চ এক সপ্তাহ ইনশাল্লাহ, ঠিক আছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, এবং স্পেশালি আমার স্টুডেন্টরা যারা আছেন, আপনারা যদি বুঝতে পারেন এই যে লাস্ট 2-1 মিনিটে আমি এবং রায়হান সাহেব যে কথাগুলো বললাম, যদি আপনারা গুরুত্বটা উপলব্ধি করতে পারেন, তাহলে বুঝে যাবেন যে আপনাদের এই বেসিক কম্পিউটারটা আপনাদের সারা জীবন কী পরিমাণ কাজে আসবে ইনশাল্লাহ। এবং আপনারা যদি এই বেসিক প্রোগ্রামকে কেন্দ্র করে পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো করে ফেলেন, তখন দেখবেন যে আপনারা খুব ইজিলি ইনশাল্লাহ এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। রায়হান সাহেব যে ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করছেন, 32 লাখ টাকার প্রজেক্ট, বেস্ট অফ লাক। অনেক খুশি হলাম আপনার এই গুড নিউজটা শুনে। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের সবার জন্য। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, অবশ্যই আল্লাহর কাছে অনেক অনেক শুভকামনা রইল আপনার এই প্রজেক্টের জন্য ইনশাআল্লাহ। আপনার এই প্রজেক্ট নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা, ঠিক আছে। সাইমা সুলতানা আছেন, তারপর মাহবুব আলম নাহিদ, বুঝতে পেরেছেন যে রায়হান সাহেব কত বড় একটা প্রজেক্ট নিয়ে বর্তমানে কাজ করছেন? বুঝতে পেরেছেন মাহবুব? এটা কিন্তু আমাদের এর কাজ হচ্ছে মাত্র সবচেয়ে ছোট কাজ। তাই? আর কোম্পানির বয়স 10 বছর হয় নাই, 10 বছর হইলে সবকিছুতে হাত দিতাম। এখন কোম্পানির বয়স 10 হয় না এখনো, তাই? দুটো কোম্পানি মিলে নিচ্ছি। জি জি, তাহলে আপনারা বুঝছেন যে মানে
ধন্যবাদ রায়হান বিষয়টা শেয়ার করার জন্য, যে এই যে মানে আইটি সেক্টরটা, আইটি জব সেক্টরটা যে কতটা বিশাল এবং এই বিশাল সম্ভাবনাময় একটা সেক্টর, যেখান থেকে মানে যে কোনোভাবে ইনশাল্লাহ উপার্জন করা সম্ভব। আমি আপনাকে একটা ছোটোখাটো একটা এক্সাম্পল দিই। আমি ব্যক্তিগতভাবে আমি খুব বেশি মানে কম্পিউটার বা আইটি সেক্টরে অনেক বেশি এক্সপার্ট আমি কখনোই বলবো না, ঠিক আছে। আমি যতটুকুই পারি এই এতটুকুই আমাকে আমার মানে ব্যক্তিগত লাইফে মানে বিশেষ করে আমার যে গভর্নমেন্ট মানে আমি যে জবটা করি গভর্নমেন্ট জব, এই জবে ঢোকার পর থেকে নিয়ে শুধুমাত্র আমার সামান্য পরিমাণ একটু কম্পিউটার স্কিল থাকার কারণে দেখা গেছে যে আমি যে বেসে আছি, এই বেসে দেখা গেছে যে আমার স্ট্রং একটা অবস্থান তৈরি হয়ে গেছে। দেখা গেছে যে আমার বেচে আমার চেয়ে এক্সপার্ট কোয়ালিটি সম্পন্ন অনেক আমার কলিগ আছে, তাদেরকে পিছনে ফেলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা স্ট্রং একটা অবস্থান তৈরি করে দিয়েছেন ডাক বিভাগে, ঠিক আছে। শুধুমাত্র এই মানে আইটি সেক্টরে সামান্য পরিমাণ একটু মানে হাঁটাফেরা চলাফেরা থাকার কারণে, ঠিক আছে। আর আপনারা যারা আইটি সেক্টরে আমাদের কামাল সাহেবের মতো, তারপরে রায়হান সাহেবের মতো যারা এক্সপার্ট হবেন, তাদের জন্য কীরকম সম্ভাবনা অপেক্ষা করছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো আইটি সেক্টরটা বর্তমানে মোস্ট ডিমান্ডেবল একটা সেক্টর। এই সেক্টরে চাইলেই আপনারা খুব ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র ফ্রিল্যান্সিং সেক্টর না, ফ্রিল্যান্সিং ছাড়াও আপনারা যত সেক্টর আছে মানে জব সেক্টর বলেন, বিজনেস সেক্টর বলেন, অথবা অন্য যে কোনো সেক্টর বলেন, আপনারা ইনশাআল্লাহ খুব ভালো করবেন এই আইটি সেক্টরে যদি আপনাদের ভালো জানাশোনা থাকে, ঠিক আছে। তো মোস্ট মানে ইম্পর্টেন্ট এবং সম্ভাবনাময় একটা সেক্টর হচ্ছে আইটি সেক্টর। এই সেক্টরে যাদের যত পারদর্শিতা থাকবে তারা তত ভালো করতে পারবে না ইনশাআল্লাহ। তো যাদের আর আইটি সেক্টরে ভালো করার মূল থিম হচ্ছে বা মূল ভিত্তি হচ্ছে বেসিক, ঠিক আছে। যাদের বেসিক যত ভালো হবে, স্ট্রং হবে, তারা অ্যাডভান্স লেভেলে বা প্রফেশনাল লেভেলে তত ভালো করবেন ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আমাদের পরবর্তী ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন ইনশাআল্লাহ। এবং আমরা তো বলেছি যে আমাদের এই বেসিক কোর্সের শেষ করে আমরা অ্যাডভান্স কোর্স শুরু করতে চাচ্ছি, যে অ্যাডভান্স কোর্সগুলো দিয়ে আপনারা ডিরেক্টলি ফ্রিল্যান্সিংয়ে জব অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, আমরা মাইক্রোসফট এক্সেলের আজকের শেষ লেকচার করাচ্ছিলাম, লেকচার 17। আমরা লেকচার 17-র প্রথম যে টপিক ইলেকট্রনিক বিল নির্ণয় সেটা আমরা দেখালাম। আমরা এখন আরও বেশ কিছু বিষয় দেখাবো। এক্ষেত্রে আমরা প্রথমে ডাটা টাইপ করে নিচ্ছি, এক্ষেত্রে আমরা কপি পেস্ট করে নিচ্ছি যেন আমাদের সময় বেঁচে যায়। ইলেকট্রনিক বিলের পরিবর্তে আমরা এবার নির্ণয় করব কমিশন নির্ণয়, টু ওয়ার্ক উইথ কমিশন, অর্থাৎ কমিশন কীভাবে নির্ণয় করতে হয়। এক্ষেত্রে আমরা শুধু কমিশন লিখলাম। কমিশনের ক্ষেত্রে আমরা ধরেন কিভাবে কমিশন নির্ণয় করতে হয়। কমিশন মূলত পার্সেন্টেজ আকারে দেওয়া হয়। তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের আমাদের বেশ কিছু সেলসম্যান আছে যাদেরকে আমরা নির্ধারিত সেলসের উপর ডিপেন্ড করি, অর্থাৎ টোটাল সেলস, তারা মাসিক যে সেলস করবে, হ্যাঁ, ওই সেলসের উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে কমিশন দিয়ে থাকি। তো কমিশনটা কিভাবে দেব এটাই মূলত শেখার বিষয়। এটা আমরা নির্ণয় করব এই ফাংশনের মাধ্যমে। কারণ যদি এরকম হয়তো সবাই 10% কমিশন পাবে, জাস্ট টোটাল সেলসকে 10 দিয়ে গুণ দিয়েই হয়ে যেত। কিন্তু যেহেতু ইফ কন্ডিশন আছে, অর্থাৎ যদি কেউ এত সেলস করে এত পাবে, এত সেলস করলে এত কমিশন পাবে, সেহেতু আমাদের এই ফাংশন ইউজ করে করতে হবে। এই ফাংশনটা একটু লক্ষ্য করবেন, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা ডাটা টাইপ করে নিচ্ছি। ডাটা টাইপ আমরা যেহেতু এটা ধরে নিচ্ছি কোনো একটা কোম্পানি, কোম্পানির সেলসম্যানদের আমরা কমিশন দেব। এক্ষেত্রে আমরা প্রথমে সিরিয়াল নাম্বার, নেম, তারপরে এটা হচ্ছে আমাদের এজেন্টদের নাম লিখলাম, তারপরে ধরেন আমরা টোটাল সেল,
তারপরে হচ্ছে আমরা কমিশন নির্ণয় করব। এক্ষেত্রে ধরেন আমরা আমাদের কন্ডিশনটা একটু দেখি। কন্ডিশনটা হচ্ছে লেকচার শিটে যে কাল্পনিক কন্ডিশন দিছি, ইফ টোটাল সেলস স্মলার ইকুয়াল 10,000 দেন কমিশন হচ্ছে 3%। একদম সংখ্যাগুলো কম ইউজ করছি, বা প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু এত কম টাকা না, মানে যে টার্গেট থাকে যে 10 লাখ 20 লাখ টাকার সেল দিলে এত পার্সেন্ট পাওয়া যাবে। জাস্ট কয়েক টাকা, মানে এখানে টাকার পরিমাণটা, পার্সেন্টেজের পরিমাণটা কম রাখছি যেন অঙ্কটা খুব ইজিলি বুঝতে পারি। এটা কোনো ব্যাপার না, আমরা যে ফর্মুলা, যে কোনো যদি আমরা ফর্মুলা বুঝে যাই যে কোনো সংখ্যা দিয়ে করতে পারবো, লাখ কোটি ব্যাপার না, মিলিয়ন ট্রিলিয়ন। এক্ষেত্রে এখানে একদম কম করে ধরা হয়েছে যে টোটাল সেলস যদি হয় স্মলার ইকুয়াল 10,000 দেন কমিশন হচ্ছে 3%। কেউ যদি ধরেন আরএফএল কোম্পানির প্রোডাক্ট যদি কেউ 10,000 টাকা বা 10,000 টাকার নিচে বিক্রি করতে পারে দৈনিক, ধরে নিচ্ছি এটা দৈনিক, তিনি কমিশন পাবেন কত? 3%। আর টোটাল সেল যদি হয় স্মলার ইকুয়াল 30,000 তাহলে পাবেন হচ্ছে 4%। আর 60,000 বা 60,000 টাকার বেশি যদি হয় তখন পাবেন 7%। আর 60,000 টাকার দেন 60,000 টাকার যদি উপরে চলে কেউ বিক্রি করতে পারেন তখন কমিশন পাবে 10%। এই পার্সেন্টেজ এক একজনের এক এক পার্সেন্টেজ হবে, এই জন্য আমরা এই ফাংশন দিয়ে করব। এক্ষেত্রে ডাটা টাইপ করে আমরা এখানে কার্সর রেখে আমরা এখানে ডাটা টাইপ করতেছি। ধরেন মনি, তিনি ধরেন বিক্রি করতে 15,000 টাকা, মুক্তা ধরেন দিলাম 45,000 টাকা, বাণী ধরেন দিলাম 90,500 টাকা, কণা ধরলাম 9,000 টাকা বিক্রি করছে। আরেকজন দিলাম ধরেন 28,000, 25,300। এখন আমরা নির্ণয় করব মূলত কমিশন, কে কত টাকার কমিশন পাবে। ঠিক আছে, এখানে কার্সর রেখে এফএক্সে গিয়ে আগের মতোই একটা অঙ্ক বুঝলে বাকি সবগুলো অঙ্কই বুঝবে। এই ফাংশনে গিয়ে টোটাল সেল যদি হয় স্মলার ইকুয়াল 10,000 টাকা, তাইলে টোটাল সেলসের উপর ইনটু হবে, মানে গুণ হবে 3%, 3%। কমিশন পাবে 3%। কাজটার এখানে রেখে আবার টোটাল সেল যদি হয় স্মলার ইকুয়াল 30,000, তাহলে টোটাল সেলসের উপর ইনটু হবে কত? 4%। কাজটার নিচে রেখে আবার টোটাল সেল যদি হয় স্মলার ইকুয়াল কত, কন্ডিশনে কত ছিল? 60,000, তাই না? তাইলে টোটাল সেলসের উপর ইনটু হবে কত পার্সেন্ট? 7%। আর যদি কন্ডিশন ব্রেক করে, অর্থাৎ 60,000 টাকার উপরে কেউ বিক্রি করতে পারেন, তখন টোটাল সেলসের উপর ইনটু হবে 10%, অর্থাৎ কমিশন পাবে 10%। এই সূত্রের উপর ডিপেন্ড করে আমরা কার্সর এখানে রেখে ওকে দেব, তখন দেখেন অঙ্কটা হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এই হচ্ছে দেখেন, এর হচ্ছে 15,000 টাকা, তার মানে সে পাবে 4%, 10,000 টাকার বেশি। আর যখন 45,000 টাকা তখন সে পাবে হচ্ছে 4%, কত যেন ছিল 7%। আর কেউ যদি 60,000 টাকার বেশি পণ্য বিক্রি করে সে পাবে 10%। দেখেন সে তো 90,500 টাকা, এই জন্য 9,050 টাকা 10% কমিশন পাইছে।
সে 10,000 টাকার নিচে, এই জন্য সে পাইছে কত, মাত্র 3%। আবার এ পাইছে 30,000 টাকার নিচে, সে পাবে 4%। তো এই এক একজনে এক এক পার্সেন্টেজ, এভাবে যতজন থাকুক, যদি 1 লাখ এজেন্ট থাকে, 1 লাখ এজেন্টের জাস্ট মানে দৈরে টান দিব, সমান তুচ্ছ হয়ে যাবে। এই হচ্ছে কমিশন নির্ণয়, ঠিক আছে। তারপর আমরা নির্ণয় করব, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হুবহু একই রকম, আশা করি আপনারা পারবেন, না পারলে সমস্যা নাই, আমি দেখিয়ে দিচ্ছি। ইনকাম ট্যাক্স করার জন্য প্রথমে ডাটা টাইপ করবেন। ডাটা টাইপ করলাম, ধরেন ইনকাম ট্যাক্স দিতে হয় মান্থলি ইনকামের উপর। আমরা এখানে লিখলাম যে মান্থলি ইনকাম। এরপর হচ্ছে ইনকাম ট্যাক্স নির্ণয় করব। এবার একজনের ইনকাম ধরেন আমরা দিলাম একজনের মান্থলি ইনকাম দিলাম 9,500, আরেকজনের দিলাম ধরেন 14,700, আরেকজনের দিলাম, এগুলো এখন তো সবার ইনকাম 20-30,000 40,000 টাকার উপরে, মানে নর্মাল জব যারা করে তারাও 10-15,000 টাকার উপরে। কারণ এখন আসলে 9,000 টাকা বেতনে কেউ জীবন চালাতে পারবে না। লেকচার শিটটা যেমন আছে কাল্পনিকভাবে ওভাবেই করছি, এমন কোন ব্যাপার না। হ্যাঁ, ক্লাস করছি বাবা। ছেলে এসে বলে, বাবা ক্লাস করছো? আচ্ছা, আরেকজনে দিলাম ধরেন 20,000 টাকা, আরেকজনের 40,000 টাকা, আরেকজনের ধরেন 80,000 টাকা। এই মান্থলি ইনকামের উপর ট্যাক্স দিতে হবে। ট্যাক্সের কন্ডিশন কি? কন্ডিশন কাল্পনিকভাবে আমাদের লেকচার শিটে দেখাইছি, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের কন্ডিশন হচ্ছে, ইফ মান্থলি ইনকাম যদি হয় স্মলার ইকুয়াল 10,000, দেন ইনকাম ট্যাক্স রেট হবে 2%। অর্থাৎ কেউ যদি 10,000 টাকা বা 10,000 টাকার নিচে ইনকাম করে মাসে, তারে 2% ইনকাম ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। ইনকাম ট্যাক্স দিতে হবে। তারপর কেউ যদি 15,000 টাকা বা তার নিচে ইনকাম করে, তারে দিতে হবে 3% ট্যাক্স। কেউ যদি 20,000 টাকা বা তার নিচে ইনকাম করে, তার দিতে হবে 5% ট্যাক্স। কেউ যদি 20,000 টাকার উপরে ইনকাম করে, তার দিতে হবে 8% ইনকাম। তো এক্ষেত্রে এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা এখানে আমাদের ইনকাম ট্যাক্স নির্ণয় করব। এখানে কার্সর রেখে আমরা এফএক্স এ গিয়ে ইফ নিলাম। মান্থলি ইনকাম স্মলার ইকুয়াল যদি হয় 10,000, তাহলে মান্থলি ইনকামের উপর ইনটু হবে 2%। মানে কেউ যদি 10,000 টাকা বা 10,000 টাকার নিচে ইনকাম করে, তার ইনকাম ট্যাক্স হবে কত? 2%। অর্থাৎ তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে 2%। কার্সর নিচে রেখে আবার ইফ, আবার মান্থলি ইনকাম স্মলার ইকুয়াল যদি হয় 15,000 টাকা, তাইলে মান্থলি ইনকাম দিতে হবে কত? 3%, ইনটু হবে 3%। কার্সর নিচে রেখে আবার ইফ, আবার মান্থলি ইনকাম যদি হয় স্মলার ইকুয়াল 20,000, তাহলে মান্থলি ইনকামের উপর রেট
ইনকাম ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট? 5%। আর যদি কন্ডিশন ব্রেক করে, অর্থাৎ কেউ যদি 20,000 টাকার উপর ইনকাম করে প্রতি মাসে, তাহলে মান্থলি ইনকামের উপর ইনটু দিতে হবে 8%। তো এইভাবে কাজটা রেখে ওকে দিলে রেজাল্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স নির্ণয় করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আরও বেশ কিছু বিষয় আপনাদের লেখকের শিরে আছে। ধরেন আমি এই পৃষ্ঠাটা প্রিন্ট করতে চাচ্ছি, কিভাবে প্রিন্ট করব? এক্ষেত্রে প্রিন্ট এরিয়া সেট করা যায়। কিভাবে? সিলেক্ট করে আমি এতটুকু প্রিন্ট করতে যাচ্ছি, অথবা আমরা শুধু এতটুকু প্রিন্ট করব। এক্ষেত্রে সিলেক্ট করে কিভাবে প্রিন্ট এরিয়া সেট করব এই বিষয়টা আপনাদের লেকচার শিটে দেওয়া আছে। এক্ষেত্রে আমরা এখানে যতটুকু প্রিন্ট করতে চাই ওখানে গিয়ে আমরা ফাইল থেকে প্রিন্ট এরিয়া সেট করতে পারি। দেখছেন, এমনিতে যখন প্রিন্ট দেই তখন কিন্তু পুরো মানে আমরা যতটুকু টাইপ করছিলাম পুরোটাই এক পেজে চলে আসছে। এক্ষেত্রে আমরা কি করব? প্রিন্ট এরিয়া সেট করে নেব। প্রিন্ট এরিয়া সেট করার জন্য আগের ভার্সনে ছিল ফাইলে গিয়ে প্রিন্ট এরিয়া সেট করতে হয়, আর হচ্ছে এখন হচ্ছে আমরা পেজ লেআউটে গিয়ে আমি শুধু এতটুকু প্রিন্ট করতে চাচ্ছি। সিলেক্ট করে পেজ লেআউটে গিয়ে প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট এরিয়া, ওখানে সেট প্রিন্ট এরিয়া দিয়ে যখন করবো তখন এতটুকু পর্যন্ত আমাদের প্রিন্ট এরিয়া সেট হয়ে গেছে। এবার যখন প্রিন্ট দেবো, দেখেন যতটুকু প্রিন্ট এরিয়া সেট করছিলাম ততটুকুই শুধু প্রিন্ট হচ্ছে, নিচের অংশটুকু প্রিন্ট হচ্ছে না। এবার প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে প্রিন্ট এরিয়া সেট করা। এখন প্রিন্ট এরিয়া সেট করার পরে মনে হলো যে না, আমার পুরোটাই একই পেজে আনতে হবে, সেক্ষেত্রে বা দুইটা জিনিস আনতে হবে একটা পেজে। সেক্ষেত্রে এই প্রিন্ট এরিয়াটা সেট করবো, মানে আমরা প্রিন্ট এরিয়া যেটা সেট করছিলাম এটা আমরা যদি আমরা আবার পুনরায় ক্লিয়ার করতে চাই তাহলে সিলেক্ট করে যে ক্লিয়ার প্রিন্ট এরিয়া ক্লিক করলে প্রিন্ট এরিয়া ক্লিয়ার হয়ে যাবে। তখন আমরা পুনরায় নতুন করে আমাদের প্রয়োজন মাফিক প্রিন্ট এরিয়া সেট করতে পারি। সিলেক্ট করে আমরা এখানে প্রিন্ট এরিয়াতে ক্লিক করে সেট প্রিন্ট এরিয়া ক্লিক হয়ে গেছে। এবার যদি কার্সর এখানে রেখে প্রিন্ট প্রিভিউ দিই, এখানে পুরোটাই দুইটা আমরা সিলেক্ট করছিলাম দুইটাই প্রিন্ট প্রিভিউতে চলে আসছে। তো এই হচ্ছে প্রিন্ট এরিয়া সেট করা। তারপর হচ্ছে এটা আমরা যদি পেজ সেট আপ করতে চাই, পেজ সেট আপ কীভাবে করবো? হ্যাঁ, পেজ সেট আপ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফাইলে গিয়ে যখন আমরা প্রিন্ট প্রিভিউ করব তখন এক্সেলে অটোমেটিকলি আপনাকে প্রিন্ট এরিয়া দেখাবে। হ্যাঁ, যে কীভাবে আমরা ইয়াটা আগে ক্লোজ করে নিই। দেখেন এখানে কিন্তু দাগ দেওয়া আছে, এই দাগটা দেখা যাচ্ছে তো, যে এই এতটুকু হচ্ছে একটা পেজ, এতটুকু একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। এই দাগের মধ্যে যা আছে সেটাই প্রিন্ট হবে। আমরা যদি প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখি, দেখেন অর্ধেক অর্ধেক কেটে গেছে, কারণ কি ওই যে এইদিকে মাছ দিয়ে দাগ আছে। সেক্ষেত্রে আমরা চাইলে ইচ্ছা অনুযায়ী পেজ সেট আপ করতে পারি। এক্ষেত্রে এখানে থেকে আমরা পেজ সেট আপ করে নিতে পারি, মার্জিন ভাবে দেবো। হ্যাঁ, পেজ আমরা চাইলে ল্যান্ডস্কেপ দিতে পারি। এগুলো ওয়ার্ড ফাইলের মতোই, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি বেসিক বিষয়গুলো শিখিয়ে দিয়েছি। তারপরে আরও যে বিষয়টা আমি বলছিলাম যে এক্সেলের আমি আপনাদের শেখাচ্ছি একদম বেসিক এবং মূল যে বিষয়গুলো, ঠিক আছে, প্রাইমারি বিষয়গুলো, মূল যে ফাংশনগুলো আছে এগুলো শিখিয়ে দিচ্ছি। এখন আপনারা চাইলে এইগুলোকে পুঁজি করে আরও বেসিক অ্যাডভান্স লেভেলের বা প্রফেশনাল লেভেলের বিষয়গুলো শিখতে পারবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে আরও আমি আপনাদের শিডিউলে যা রাখছি তার বাইরে অনেক কিছু আছে, ঠিক আছে। আপনারা একটা ছোটো একটা এক্সাম্পল দিই। ধরেন আমি একটা বিষয় দেখাই।
স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, ধরেন এই যে এখানে একটা ইয়া টাইপ করে আছে আগে থেকেই, তো আমরা এখানে এই বিষয়টা দেখাচ্ছি। ধরেন আমরা আপনাদের শিডিউলে যা রাখছি তার বাইরেও যে আরও অনেক কিছু আছে শেখার মতো, এই বিষয়টা ধারণা দেওয়ার জন্য আমি বিষয়টা দেখাচ্ছি। সাপোজ আমি এখানে কিছু ডাটা টাইপ করে রাখছি, যেমন A1, আমরা এগুলো নামও ইউজ করতে পারি, কামাল জামাল। মণিমুক্তা, এই যে দেখছেন, এই যে প্রোডাক্ট EFG, এগুলো আমরা ইচ্ছে করলে নামকরণ করতে পারি, কামাল জামাল, মণিমুক্তা, বংশন্দা আছে, যাই হোক। এখানে দেখেন কিছু সেল দেওয়া আছে, যা আমরা কিভাবে, মানে এখানে দেখেন কেউ একজন 6,85,000 মা 6,85,00,000, হ্যাঁ না 68,52,700 টাকার পণ্য বিক্রি করছে, সেলস। এই বিষয়গুলো এখানে এক একজনের এক এক কনফিগারেশন দেওয়া আছে। তো আমরা চাইলে এগুলো থেকে লাস্ট কোনটা, কে কত, মানে কে সবচেয়ে ভালো বেস্ট সেলার, কে সবচেয়ে বেশি সেল করছে, এটা আমরা নির্ণয় করতে পারি, বেস্ট সেল অথবা রোস্ট। হ্যাঁ, রোস্ট মানে মানে সবচেয়ে খারাপ সেল কে করছে, এটাও আমরা বের করতে পারি। ঠিক আছে, তো বেস্ট বা রোস্ট আমরা যাই বের করি না কেন, এক্ষেত্রে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? আপনারা মনে আছে আপনাদেরকে ম্যাক্সিমাম মিনিমামের সূত্র শিখাইছিলাম, মনে আছে? আপনাদের মনে আছে ম্যাক্সিমাম মিনিমামের এভারেজ শিখাইছিলাম না? ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ, তুষা মজুমদার মনে আছে? কেউ কথা বলে না, সবাই ক্লাসটা আমি করি নাই। ও ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ কিভাবে বের করছিস এই ক্লাসটা করেন নাই, তাই তো? সাইমা আপু, মহাপু, আপনারা করেন না ক্লাস? সাইমা করছে, তাই না? সাইমা গেছিলাম সাইমা ম্যাক্সি না পারি, এক্সাম ছিল করতে পারি না। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এক্সাম ছিল তাই না? মাহবুব আলম নাহিদ আছেন? জি ভাই আছে, ক্লাস করছি ঠিক আছে, কিন্তু আমার সূত্র মনে নাই আর কি। ম্যাক্সিমাম মিনিমাম এভারেজের সূত্র মনে নাই, তাই তো? যাই হোক, যেই বিষয়গুলো আমি বললাম না যে বেসিক আমরা শিখাইছি, ওই বেসিক কেন্দ্র করে আরও ভালো ভালো অ্যাডভান্স লেভেলের বিষয় শিখতে পারবেন। তো আমরা ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ যে শিখাইছিলাম, এই ম্যাক্সিমাম মিনিমামে মানে ফাংশন ইউজ করেই কিন্তু আমরা বেস্ট সেলারকে এটা নির্ণয় করতে পারবো এতগুলো সেলার থেকে। ঠিক আছে, আবার রোস্ট সেলারও বিক্রি করতে পারবো, যে সবচেয়ে খারাপ সেলার নির্ণয় করতে পারবো যে সবচেয়ে খারাপ সেল কে করছে। তারপরে আবার আমরা যদি পজিশন নির্ণয় করতে চাই, যে এখানে যে কামাল জামান, মণিমুক্তা যে সেলারগুলো আছে, হ্যাঁ সেলসম্যান, তাদের মধ্যে কার পারফরমেন্স ফার্স্ট, কে প্রথম হয়েছেন, কে দ্বিতীয় হয়েছেন, কে তৃতীয় হয়েছেন। যেমন ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে আমরা ওই সর্বোচ্চ সর্বনিম্ন বের করতে পারি, বেস্ট বা রোস্ট। আর আরেকটা অ্যাডভান্স লেভেলের সূত্র হচ্ছে, ধরেন আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো যদি নাম্বারিং করতে চাই কিভাবে করব? ঠিক আছে, O2 এই নাম্বার করে দিবে যে কে প্রথম পজিশনে আছে, কে দ্বিতীয় পজিশনে আছে, কে থার্ড পজিশনে আছে। আবার খারাপ দিক থেকে, অর্থাৎ কে সবচেয়ে খারাপ করছে, ফার্স্ট পজিশনে কে আছে সে, এরপরে দ্বিতীয়, সেকেন্ড খারাপ পজিশনে কে আছে, থার্ড খারাপ পজিশনে কে আছে, এই সূত্রগুলো। আর রিপ্লাই দাও, যে রোজি রাইসারের রিপ্লাই দাও। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা নির্ণয় করব কিভাবে? অ্যাডভান্স লেভেলের কিছু বিষয়, ছোটোখাটো বিষয় দেখাচ্ছি। দেখেন, আমরা বেস্ট নির্ণয় করার জন্য আমরা ম্যাক্স ফাংশনটা ইউজ করতে পারি। এখানে কার্সর রেখে এফএক্সে গিয়ে আমরা ম্যাক্সিমাম যে ম্যাক্স ফাংশন আছে ওইটা দিলাম, তারপরে ফার্স্ট টু লাস্ট আমরা সিলেক্ট করে দিলাম যে এর মধ্যে আমরা ম্যাক্সিমামটা বেস্ট সেলার কে। বেস্ট সেলার হচ্ছে যিনি বিক্রি করছেন
কত 8,54,08,00,000 টাকা। ঠিক আছে, এটা কে? এটা হচ্ছে ওই যে প্রোডাক্ট যে আছে, যে নামের একজন seller। তাহলে এটা আমরা সর্বোচ্চ কত হলো সেটা আমরা বের করলাম। এবার সর্বনিম্ন আমরা অপোজিট যে ফাংশনটা সেটা ইউজ করব, ম্যাক্সের পরিবর্তে মিনিমাম ফাংশন, মিন জাস্ট মিনিমাম সিলেক্ট করে ড্র্যাগ করে ওকে দিয়ে দিন। স্যার জি স্যার। স্যার এখানে 83,20,700 টাকা না স্যার? কোথায়? ও আচ্ছা আচ্ছা, আমি যেটা 8 কোটি বলছি তাই না? স্যার। ও রাইট সেটাই, স্যার। 83,20,700। গুড। আমি একটা শূন্য বেশি ধরে ফেলছি। থ্যাংক ইউ। তাহলে এই যে এখানে যে 39,02,600 টাকা বিক্রি করছে, সে হচ্ছে সবচেয়ে খারাপ সেলস করছে, রোস্ট। আর হচ্ছে যে 85,40,800 টাকার বিক্রি করছে, সে হচ্ছে বেস্ট সেলার, তাই না? তা আমরা এভাবে সর্বোচ্চ সর্বনিম্ন বের করতে পারি। তারপরে আমরা বের করব বেস্ট পজিশনের নাম্বার 1 2 3 কে আছে। এক্ষেত্রে এখানে কার্সর রাইখা ওখানে গিয়ে আমরা চাইলে এখানে আমরা সমান দিয়ে ফর্মুলা, যেমন ম্যাক্সের দেই না, ম্যাক্স দিয়ে যেরকম এভাবে আমরা এখানে দেব লাজ, LAR, এই যে লাজ LARG, লাজ ব্র্যাকেট শুরু। ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা কি করি, সমান দিয়ে ম্যাক্স ব্র্যাকেটে ফার্স্ট ডাটা ইজ টু লাস্ট ডাটা। এক্ষেত্রে অনুরূপ, জাস্ট একটু ভিন্ন হবে। এখানে মানে লাজের যেই ফর্মুলা এখানে কিন্তু অ্যাডভাইস করতেছে, সাজেশন দিচ্ছে। প্রথমে এরে হচ্ছে যে আমরা কোন ডাটাগুলো থেকে বের করব, আমরা সিলেক্ট করে দিলাম ফার্স্ট ডাটা ইজ টু লাস্ট ডাটা। এই ডাটাগুলোর মধ্য থেকে আমরা বের করব হচ্ছে যে প্রথম পজিশনে কি আছে। এক্ষেত্রে এরপরে হচ্ছে আমরা কমা দিব, কমা সূত্রের কমা, তারপর হচ্ছে কে মানে হচ্ছে কোন পজিশনটা জানতে চাচ্ছি, এটা এখানে লিখবো। আমরা দিলাম 1, অর্থাৎ প্রথম পজিশনে কি আছে। ঠিক আছে, সমান দিয়ে সূত্রটা খেয়াল করেন, লাস্ট ব্র্যাকেটে ফার্স্ট ডাটা ইজ টু লাস্ট ডাটা, কমা দিয়ে ফার্স্ট পজিশন ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। এখন প্রথম পজিশনে কি আছে, ওই যে যিনি বেস্ট সেলার তিনি হচ্ছে প্রথম। এরপরে দ্বিতীয় পজিশনে কি আছে এটা নির্ণয় করার ক্ষেত্রে সেম সিস্টেম, জাস্ট আমরা ইচ্ছা করলে কপি পেস্ট করতে পারি। এখানে গিয়ে আমরা সূত্রটা কপি পেস্ট করলাম, এখান থেকে আমরা সূত্রটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন জাস্ট পজিশনটা চেঞ্জ করে দেব, পজিশনটা দিলাম 2। আমরা একদম ম্যানুয়ালি করি, এখানে কার্সর রাখা সূত্রের সমান দিলাম লাজ LARGE, লাজ ব্র্যাকেট শুরু। এবার আমরা এখান থেকে ফার্স্ট লাস্ট দিলাম, এবার কমা দিয়ে জাস্ট পজিশনটা দিয়ে দিলাম সেকেন্ড, মানে 2, এন্টার। দ্বিতীয় পজিশনে কি আছে, যাই 83 লাখ টাকা বিক্রি করছি। তৃতীয় পজিশনে কি আছে, এজ লাইক সমান দিয়ে লাজ RGE, লাজ ব্র্যাকেট শুরু ফার্স্ট ডাটা ইজ টু লাস্ট ডাটা, কমা দিয়ে দিলাম 3 ব্র্যাকেট শেষ। থার্ড পজিশনে কি আছে। ঠিক আছে, তো এভাবেই আমরা নির্ণয় করে ফেললাম যে 1 2 3, এভাবে তিনজন আমরা নির্ধারণ করে ফেলছি। যাই 77,000 টাকা বিক্রি করছে সে হচ্ছে থার্ড। এবার খারাপ পজিশনে কে আছে প্রথম পর্যায়ে, তো এটার ক্ষেত্রে আমরা লার্জের পরিবর্তে আমরা নিব কি স্মল, SMALL, স্মল ব্র্যাকেট শুরু
ফার্স্ট ডাটা ইস টু লাস্ট ডাটা কমা দিয়ে 1, মানে খারাপের দিক থেকে রোস্টের পজিশনে কি আছে, এন্টার। এটা হচ্ছে যিনি 39,000 টাকা বিক্রি করছে, ওই যে 39,200, 39,02,600 যাই রোস্ট পজিশন আছে সেই ফার্স্ট পজিশনে রোস্টের দিক থেকে। সেকেন্ড খারাপ পজিশনে কি আছে, এটার ক্ষেত্রে অনুরূপ সূত্র সমান দিয়ে এর লিখবো স্মল, কাজ বাবা আমি ক্লাস করতেছি, ডিস্টার্ব করো না। সরি কমা দিয়ে আমরা পজিশন দিব 2, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। ঠিক আছে, এখন কার্সর এখানে রেখা সমান দিয়ে অনুরূপভাবে স্মল ব্র্যাকেটে কমা দিয়ে পজিশন দিলাম 3, ব্র্যাকেট ক্লোজ, ওকে। এইভাবে কিন্তু আমরা এরকমভাবে আমরা সাজানো গুছানো পরিপাটি কিছু অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারি, যেগুলো আমরা আপনাদেরকে এতদিন শিখাচ্ছি। এর বাইরে আরও এরকম অনেক কিছু আছে, যেমন ফিল্টারের কিছু বিষয় আছে, ডাটা শর্টের সময় আমরা দেখাইছিলাম মানে ফিল্টার করা, হ্যাঁ। তারপরে আছে শর্টিংয়েরও আরও অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় আছে, ঠিক আছে। তারপরে আছে ফাইন্ড পজিশন, গ্রুপ, এই যে আনগ্রুপ করা, গ্রুপ করা, হ্যাঁ। এই যে বিষয়গুলো, এইগুলো আরও ধরেন ডেভেলপার একটা আছে, মেনু আছে, ওখানে গেলে ম্যাক্রোস আছে, ম্যাক্রোস দিয়ে রেকর্ড ম্যাক্রো দিয়ে কীভাবে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করা যায়, অনেক খুঁটিনাটি অনেক বিষয় আছে, যেগুলো ইনশাল্লাহ আপনারা যত বেশি শ্রম দিবেন, সময় দিবেন, এক্সেলও তত বেশি এক্সপার্ট হতে পারবেন। তো এই বিষয়গুলো জানার জন্য আমি আপনাকে শুরুতেও বলেছিলাম যে অ্যাডভান্স লেভেলের যারা এক্সেল বিষয়ে শিখতে চান তারা চাইলে আমাকে পার্সোনালি নক করলে আমি আপনাদেরকে কিছু ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক দেবো, ওখান থেকে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তাছাড়া রায়পুরায় যারা আছে মেহেরুন্নেসা মৌ অথবা আদিত্য দাস জয়, তাদের কাছেও আমি ওই ভিডিওর মানে টিউটোরিয়ালগুলো একদম প্যান্ডাপে দিয়ে আসছিলাম, তাদের কম্পিউটারে সেভ করা আছে। চাইলে যারা রায়পুরাতে আছেন, যাদের কম্পিউটার আছে, তারা চাইলে মেহেরুন্নেসা মৌ অথবা আদিত্য দাস জয় এদের সাথে যোগাযোগ করে এদের কাছ থেকে ভিডিওগুলো সংগ্রহ করতে পারেন, ঠিক আছে। শুধুমাত্র এক্সেল রিলেটেড ভিডিও না, আরও ফ্রিল্যান্সিং রিলেটেড বা ডাটা এন্ট্রি কোর্স রিলেটেড অনেক ভিডিও এদের কাছে দেওয়া আছে আমার, আপনারা চাইলে তাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন, ঠিক আছে। আর যারা দূর দূরান্ত থেকে আসেন, রায়পুরার বাইরে আসেন, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে দিতে পারি। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের আগেও বলেছি যে ফ্রিল্যান্সিং করার জন্য দক্ষতা অর্জনের কোনো বিকল্প নাই। আপনারা যত বেশি দক্ষ হবেন তত ভালো ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম দরকার হচ্ছে আপনার স্কিল, ঠিক আছে। আপনি যত স্কিল হবেন তত বেশি ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আমি হয়তো ধরে ধরে আপনাদেরকে একদম সব কিছু গুলিয়ে খাইয়ে দিতে পারবো না। এক্ষেত্রে আপনাদের নিজেদেরও উদ্যোগ থাকা লাগবে, আপনাদের নিজস্ব প্রচেষ্টা থাকা লাগবে, নিজস্ব পরিশ্রম থাকা লাগবে।